দর্শক, শুভ বিকেলবেলা। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমি জাহিদুজ্জামান সাইদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। আমি আজকে কথা বলবো খুব প্রয়োজনে একজন মানুষের সাথে, ডাক্তার তানজিবা রহমান। ওনার সম্পর্কে যদি বলতে হয় হয়তো সারা দিন লেগে যাবে ওনার সম্পর্কে বলতে। তো আমরা আলোচনার মাঝেই ওনাকে জেনে নিব এবং ওনাকে বুঝে নিব এবং ওনার প্রয়োজনীয় যে কাজগুলা মানুষকে আসলে কল্যাণের পথে নিয়ে যায়, সেই জায়গাটাও আমরা উপলব্ধিতে নিয়ে আসতে চাই। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সময় নিয়ে কষ্ট করে এডিটরস স্টকে উপস্থিত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ এডিটর স্টকের হয়ে এত সুন্দর আয়োজন করার জন্য। আসলে আমরা খুব প্রয়োজনীয় কিছু কথা নিয়ে আলোচনা করতে চাই এবং আলোচনাটাকে আমরা দর্শকের সামনে উপস্থাপন করতে চাই প্রয়োজনীয় কথামালা দিয়েই, এবং যেখানে ইম্প্যাক্টফুল কিছু আলোচনা হবে যা মানুষের প্রয়োজনে আসে, মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ যেন নিজেকে একজন ডাক্তার তানজিবা রহমান হিসাবে সামনে নিয়ে আসতে চাই, একজন মেয়ে। সেই জায়গাটা আসলে আমরা আজকে তৈরি করতে চাই, সেই জায়গা থেকে আজকে কথা বলা। জি, তো আমরা আসলে শুরু করতে চাই আপনার খুব ছোটবেলা থেকে, গল্পটা জানতে চাই। ছোটবেলা থেকে আসলে অনেক দুষ্টু বা বেশি চঞ্চল এরকম না। ছোটবেলা থেকে আমি সাধারণ অন্যান্য বাচ্চাদের মতোই বড় হয়েছে। আগে যেমন ঢাকা শহর অনেক ফাঁকা ছিল, খেলাধুলা দুরন্তপনার জায়গা ছিল, সেই জায়গাটা থেকে বেড়ে ওঠা। স্কুলে পড়েছি শহীদানোয়ার গার্লসে। আমার একজন বোন এবং একজন ভাই আছে। সো ওদের সাথে খেলাধুলা করা, তখন তো আশেপাশের প্রতিবেশীদের বাচ্চাদের সাথেও খেলাধুলা করার সুযোগ ছিল। ভাড়াটিয়া বাড়িওয়ালা সবার বাচ্চারা আসতো। এখন যেরকম বদ্ধ দুনিয়া এরকম ছিল না। তো খোলামেলা পরিবেশে বড় হওয়া। অসাধারণ। তার মানে আপনি যে মানুষটা গড়ে উঠেছেন এই জায়গাটাতে, আসলে ওই সময়ের যে এনভায়রনমেন্ট, এটা একটা অনেক বড় অবদান। জি, আপনার সম্পর্কে যতটুকু জানি, এটা আমি আমার মুখ থেকে না বলি, আপনার কাছ থেকেই জানতে চাই আপনার পরিবার সম্পর্কে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সম্পর্কে যদি কিছু বলেন। আমরা হচ্ছে আব্বু আম্মু, আমরা দুই ভাই বোন এটা। আর এখন হচ্ছে আমার দুই ছেলে, আমার মেয়ে, হাজব্যান্ড, সব মিলে চলছে। আর বাকি আত্মীয় স্বজন বলতে আসলে এখনকার যে ঢাকার লাইফ, সিটি লাইফ যেটা আমরা বলি, মেট্রো লাইফ, সেই লাইফে আসলে আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু কারোর সাথে কারো ওভাবে দেখা হয় না, হলো ফেসবুকের মাধ্যমে। লাস্ট এতটুকু বলতে পারি যে আমি খুব ফ্রেন্ড সার্কেল মেনটেন করা আসলে মানুষ না। মানে আমি সবসময় কাজের ক্ষেত্রে বিজনেস ফ্রেন্ডশিপ যতটুকুর দরকার ততটুকুই মেনটেন করেছি, কিন্তু আছে না যে বন্ধু সুলভ আড্ডা দেওয়া বা এই জাতীয় জায়গাগুলো আমার লাইফে একটু কম। লাইফে কম না, একেবারেই নাই। আমার স্কুল লাইফ যে এখন শেষ হয়ে গিয়েছে, স্কুলের ফ্রেন্ডদের সাথে আর কথা নাই। কলেজ লাইফে যে কয়টা ফ্রেন্ড ছিল ওদের সাথে ফেসবুকের মাধ্যমে মাঝে মধ্যে কথা হয়, কিন্তু ওই যে কোথাও যে এক জায়গায় কফি খাই বসি বা আউটিংয়ের জন্য যাওয়া, ওরকম আসলে টাইম করে উঠতে পারি না। যেটুকু সময় পাই সেটুকু পরিবারকে দিতে ভালোবাসি। তার মানে ওয়ার্ক সেন্ট্রিক মানুষ আপনি। জি, কাজের ভিতরে থাকতেই পছন্দ করেন এবং এর ভিতর দিয়ে সম্পর্কের জায়গাটা তৈরি হয়ে যায়। জি, তাই তো? তো যে আপনি তো খুব বেশি ওইভাবে মানুষের সাথে মিশেন না বলছেন, কিন্তু জনমানুষ নিয়ে, এই ইয়াং ফোর্সদের নিয়ে কাজ করার যে আগ্রহের জায়গাটা, এই আগ্রহটা আসলে আপনার তৈরি হলো কোত্থেকে, কিভাবে? দুইটা জিনিস আসলে, যে কাজ করতে গেলে কিন্তু জানতে হবে,
বা পড়তে হবে, যেটা আমাদের আসলে সবার ক্ষেত্রে চাকরি মাইন্ড সেট আপের কারণে আমরা আসলে খুব বেশি জানতে বা পড়তে চাই না। কিন্তু আমি আসলে যখন যে বিজনেস করতে চেয়েছি সেটার কোর থেকে জানতে চেয়েছি, বিভিন্ন রকমের ধরেন এডুকেশনাল সিস্টেমের বিজনেস করতে যেয়ে, তারপরে হচ্ছে এডুকেশনকে গাইড করতে যেয়ে, নিজে টিচার ছিলাম সেটাকে কতখানি নারিশমেন্টের জায়গা করতে হবে সেটা করতে, আর বাচ্চাদেরকে ছোট থেকেই ভালো লাগতো। এটা মানে আমি নিজে যত বড় হয়েছি ছোট বাবুদের জন্য আমার সিম্প্যাথি তত ভালোভাবে গ্রো করেছে। তবে একটা জিনিস এতটুকু বুঝি যে অন্যদের, আমি আসলে দিন শেষে তৈরি হতে চেয়েছি মানবিকভাবে, যার কারণে মানুষের সাথে ফ্রেন্ডদের সাথে চলাটা তো সবাই চলে, আমি একটু চেষ্টা করেছি যে না, আমার ব্যবসা, টোটাল সামাজিক অবস্থা এগুলো নিয়ে কাজ করতে, এবং ওই কারণে যেই সময় যেই মানুষ যেই প্যাটার্ন আমি পেয়েছি তাদের সাথে খুব ভালোভাবে চলেছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে অনেক মানুষ চিনি। তার মানে এটা কি আসলে আপনার হেরিডিটি থেকে আসছে? না, আমার হেরিডিটিতে সাধারণত এত মানুষ সাথে চলা কারো দেখি। উদার মানসিকতার যে জায়গাটা, এটা কি আপনার, আমার জানা মতে আপনার দাদা কিংবা নানা, নানা ছিল। নানা ছিলেন খুব হ্যাঁ। মানে বড় মাপের একজন মানুষ। ওনার গল্পটা আসলে জানতে চাই। হ্যাঁ, উনি ব্যবসায়িক মানুষ এবং উনি বাংলাদেশে শিল্পপতি যেটা ওয়ার্ডটা তৈরি হয়েছে সেটার প্রথম মানুষ। তো উনি প্রচুর মানুষের সাথে চলতেন, এবং আমি যখন ছোট ছিলাম তখন উনি আমাদের সাথে ঢাকার বাসায়ও ছিলেন। আমি দেখেছি নানা যে কয়দিন ঢাকার বাসায় ছিলেন, এবং আব্বু যেহেতু বিসিআইসির বিআইএসএফ আব্বুর হাতে তৈরি, সেহেতু অনেক লোক বাসায় আসতো। গ্রামের আব্বুকে আমি নিজের আত্মীয় স্বজনের থেকে বেশি দেখছি বাইরের মানুষের সাথে চলতে। সো ওই জায়গাটা থেকে আসলে মানে সারাক্ষণ নিজের গণ্ডির ভিতরে কেউ আমাদের ছিলাম না। আমরা চাইছি যে না, বিজনেস তৈরি করতে হলে, আপনি যখনই বিজনেসম্যান হবেন তখন বাণিজ্য বুঝতে হলে কিন্তু আপনাকে একটা টিম চালাতে হলে কিন্তু মানুষের মস্তিষ্ক জানতে হবে, মানুষের চাহিদা সম্পর্কে জানতে হবে। তৈরি যদি কিছু করতে চান, ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেস করতে চান, তাহলে কিন্তু অবশ্যই দৈনন্দিন মানুষের নিড সম্পর্কে জানতে হবে। তার নিড আপনি কখন থেকে জানবেন? অবশ্যই তার সাথে মিশে। সো ওই জায়গাটা থেকে দেখেছি যে বাবা বা নানার ক্ষেত্রে যে প্রচুর মানুষের সাথে তারা মিশতেন, বাড়ির লোক আসতো, বাইরের লোক আসতো, এইটার মাধ্যমে আসলে মেশাটা, যে না আসলে আমি দেখছি যে ওনারা দুজনও ওয়ার্ক সেন্ট্রিকই ছিলেন, যে কয়দিন কাজ করেছেন মানে একদম কাজের ভিতরের মানুষটা ছিলেন। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, যে একজন শিশু, সে কিন্তু তার পরিবার থেকে শিখে, এবং সেই যে শেখার জায়গাটা সেটা আস্তে আস্তে সে যখন বড় হতে থাকে তার ভিতরে এটা থেকে যায়, লালন করে পালন করে, এবং এটাকে একটা সময় গিয়ে ইমপ্লিমেন্ট করে। তো আমার কাছে যেন মনে হচ্ছে যে আপনি সেই কাজটাই করেছেন। আপনার হ্যাঁ, মানে পরিবার আমার হোল ফ্যামিলি চাকরি ওরিয়েন্টেড মানসিকতার হলেও নানা একমাত্র বিজনেস ওরিয়েন্টেড মানসিকতার ছিলেন, নানা বিজনেস করতেন। তার মানে আপনার আপনার ভিতরে আপনার নানার বিজনেস করাটা আছে। বিজনেস করাটা রয়ে গেছে, হ্যাঁ, যার কারণে আপনি একজন ডাক্তার হয়েও বিজনেস ওম্যান। বিজনেস ওম্যান। আচ্ছা, আপনি আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন একটা জায়গাতে, সেটা হলো আপনি তো ডাক্তার ছিলেন এবং একসময় প্র্যাকটিসও করেছেন। ডাক্তারি পেশাতে সব থেকে মানে খারাপ জায়গাটা কোন জায়গাতে ছিল, কোন লেগেছিল আপনার কাছে? আমার কাছে হচ্ছে দুইটা জিনিস আমি অপছন্দ করতাম। সেটা হচ্ছে কেউ আপনি ডাক্তারি পেশা যখন নিচ্ছেন, বেসিক্যালি আসলে আমার যেটা ধারণা ছিল যেটা হলো স্বাধীন পেশা, আপনি আপনার মতামত আপনারই নিজের ভাবে তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যখনই কারো আন্ডারে আপনি তার নিশ্চয়ই মানে আলাদাভাবে করতে পারবেন না, তখন দেখবেন যে আসলে জিনিসটা স্বাধীন পেশা না, অনেকগুলো চেইন মেনটেন করতে হচ্ছে যেটা সমাজে প্রচলিত আছে। এই চেইন অফ কমান্ডগুলো আসলে ইউজ করতে মানে পছন্দ ছিল না। আচ্ছা, তার মানে স্বাধীন চেতা একজন মানুষের ক্ষেত্রে যা হয়, হ্যাঁ, পরাধীনতার জায়গাটা একদমই ভালো লাগে না সেই জায়গা থেকে। হ্যাঁ, আমার যতটুকু জানা, আপনি একসময় গ্রিন লাইফ হসপিটালের সাথে ছিলেন, কাজ করেছেন।
তো তারপরে বোধহয় আপনি আর কোনো ভাবেই পেশার সাথে ছিলেন না, তারপরে আপনি চলে এসেছেন ফ্রিল্যান্সিংয়ে। জি। আমরা আসলে এই জায়গাটা একটু বুঝতে চাই, গ্রিন লাইফ হসপিটাল, তারপরে ফ্রিল্যান্সিং, এই যে জার্নিটা, এই জার্নিটা কি আপনার মতো করে একটু আমাদেরকে বলবেন? আমার কথা হচ্ছে যে অনেক হসপিটাল মানে কিন্তু হচ্ছে ওর নিয়ম ওর মতো হতে হবে, আর কিছু গদবাঁধা রুলসও ছিল, সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল ডাইরেক্টরদের সাথে। সো ওই জায়গাটা আর লেন্দি না করে আমার যেটা মধ্যে একটা জিনিস বাদ চলে গেছে, আমি ওটা ছাড়ার পরে জয়েন করেছিলাম শিক্ষকতা পেশায়। আচ্ছা। আমি একটা ইংলিশ মিডিয়ামে ছিলাম এবং বেশ ভালো ক্লাসও নিতাম। বায়োলজি, যেহেতু ইংলিশ মিডিয়ামের উপর লেভেলে বায়োলজিগুলো তো আমাদের মতো, সো ওই জায়গাটাতে মজার লাগতো যে ইংলিশ মিডিয়ামের কারিকুলামে খুব অল্প বয়সেই কিন্তু বাচ্চারা বায়োলজির অনেক অংশ জানে এবং অনেক কিছু পড়ে একটা পরীক্ষা দেয় এবং পরীক্ষাটা ইন্টারন্যাশনাল লেভেলের হয়। ওখান থেকে যখন চেঞ্জ করে সে ইংলিশ ভার্সনে জয়েন করলাম, তখন মনে হলো যে আমাদের দেশের যে কারিকুলাম, এটা মিনিমাম 20 ইয়ার্স ব্যাকের, যার কারণে ওই যে বাংলাদেশে বলে না যে আমরা 50 বছর পিছিয়ে আছি, আসলে পিছিয়ে আছি নিজেদের কারণে। আপনার নলেজই যদি 20 বছর ব্যাকে থাকে, তাহলে আপনি কিভাবে অন্য দেশের সাথে কম্পিট করবেন? তো সেই জায়গাটা নিয়ে যেটা আমার কাছে মনে হয়েছিল যে আমাদের কারিকুলামের কোনো ডেভেলপমেন্ট হয় নাই। আমরা বছরের পর বছর সৃজনশীল বলেন বা অন্যান্য যেই জায়গাতেই বলেন, কারিকুলামটাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে পারিনি। আচ্ছা। কারণ আপনি দেখেন আপনার পার্শ্ববর্তী প্রচুর দেশ আছে যাদের খুব অল্প বয়সের বাচ্চারা কিন্তু আর্ন জেনারেট করতে পারে। আসেন আমরা যদি 9-10-এর সিলেবাস দেখি, আমি সায়েন্সে পড়লেও কিন্তু আমার সমাজের ভিতরে ম্যানেজমেন্ট পড়ানো উচিত, ব্যবসায়িক শিক্ষা পড়ানো উচিত এবং সঞ্চয় শেখানো উচিত। আচ্ছা। ঠিক আমার ধর্মের মধ্যে কেন আমার বিভিন্ন টাইপের কোন টাকাটা কীরকম, হালাল মানির ফজিলত কীরকম, হারাম মানির ফজিলত কীরকম, কিভাবে আসলে টাকাকে ইউজ করলে সেটা হালাল হয় বা হালাল ইনকাম হয়, এটারও কোনো নলেজ নাই। আমরা বড় বড় মনীষীদের লাইফ পড়ি, বাট মনীষীদের লাইফটা রিয়েল লাইফে কিভাবে ইউজ করা যায় সেটার কিন্তু কোনো বর্ণনা নেই। আমরা ইংলিশ শিখি, কিন্তু ইংলিশটা আসলে কমিউনিকেটিভভাবে কিভাবে ইউজ করা যায়, আমরা গ্রামার শেখার পিছনে অনেক সময় ব্যয় করি। একটা ছোট বাচ্চাকে কিন্তু গ্রামার না শেখায়, যদি আমরা কমিউনিকেশন শেখাই, তাহলে কিন্তু একটা বাচ্চা ক্লাস 3 থেকে ইংলিশ কমিউনিকেটিভ হয়ে যাবে। আমরা গ্রামারটাকে না ফার্স্টে বলে ব্যবহারটাকে শিখিয়ে গ্রামারটা দেখানোর ব্যবস্থা এখনো করিনি। আমরা ছোটবেলা থেকে বড় পর্যন্ত বড় হই, দুইটা জিনিস আমরা পারি না। সেটা অনেকের ক্ষেত্রে আমরা যুক্তিতর্ক শিখায় না, যার কারণে মানবিকতার জায়গাটা ডেভেলপ হয় না। আমি যদি নিজের সাথে এই যুক্তিতর্ক করতে পারি যে এটা কেন ঠিক আর এটা কেন বেঠিক। আমার মনে হচ্ছে আলোচনাটা বেশ জমে উঠেছে। আলোচনা বলবো না আড্ডা বলবো, আড্ডা বোধহয় বলি, কারণ আপনার সাথে প্রয়োজনীয় কথা যখন হতে থাকে, এটা ক্যামেরার বাইরে হোক আর ক্যামেরার সামনে হোক, এটা আসলে এক ধরনের আলোচনা হয়, আড্ডা হয়, সব কিছু হয়। সেই জায়গা থেকে আমি আসলে আপনাকে একটা আজকে আমাদের যে প্রেক্ষাপটে যে জায়গাটা আপনি আমরা আলোচনায় এনেছি, আপনার ডক্টর হিসাবে আপনার জীবন, পরবর্তীতে আপনি একজন এন্টারপ্রেনিওর, ওমেন এন্টারপ্রেনিওর হিসাবে আপনার জীবন, এই যে দুইটার ভিতরে, এই দুইটা আঙ্গিকেই আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা কোন অবস্থানে আছি, অ্যাকচুয়ালি কতটুকু আসলে আমরা সমস্যার ভিতরে আছি কিংবা সুবিধার ভিতরে আছি, এবং এটা নিয়ে ইম্প্যাক্টফুল কিছু জায়গা আসলে তৈরি করার সুযোগটা কোথায় আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আমি যেটা বলবো যে আমি যেটা নিয়ে কাজ শুরু করলাম সেটা হচ্ছে টেক। সো বেসিক্যালি আমার যেটা কাজ ছিল বা আমি যেটা নন প্রফিটেও করেছি সেটা হচ্ছে টেককে মানুষের লাইফের সাথে নিয়ে আসা। সেটা এগ্রিতে টেক হতে পারে, সেটা পড়ালেখা এডুটেক হতে পারে, সেটা হেলথ টেক হতে পারে, বা সেটা আর আনুষঙ্গিক যতগুলো ক্ষেত্র আছে সব কিছুর সাথেই হতে পারে। টেকনোলজির অ্যাডাপ্টেশনের জায়গাটা
আমরা এখন যেটা ভালোভাবে বুঝি যে আমরা মোবাইলটা খুব ভালো ইউজ করতে জানি, বহির্বিশ্বের সাথে কানেক্ট হতে জানি, কিন্তু আসলে মোবাইলটা কতখানি ইউজ করতে জানি, আমরা মোবাইলটাকে কি খাতে ইউজ করছি? এন্টারটেনমেন্ট খাতে। হয়তো আমি ফেসবুক দেখছি, কোথাও হয়তো একটু রিলস দেখছি, কোথাও হয়তো একটু টিকটক দেখছি, বাট একটা মোবাইলকে ইউজফুল খাতে যদি আমি ইউজ করতে জানি তাহলে আসলে একটা রেভুলেশন আনা সম্ভব। কারণ একটা ছোট্ট ডিভাইসও আপনাকে অনেক কিছু শিখাতে তার মানে হবে। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে টেক নির্ভরশীলতা আরো বাড়ানো দরকার, আপনি এটা বলতে চাচ্ছেন? না, টেক নির্ভরশীলতা অলরেডি আমাদের আছে, আচ্ছা, কিন্তু সেটা ইউজফুল মানে উপকারী খাতে না। আপনার সাথে যারাই আপনার হট সিটে বসেছে, আলোচনায় বসেছে, সবসময় ফ্রিল্যান্সিংয়ের বিষয়টাই উঠে এসেছে। আমি একটু আউট অফ বক্স আপনার সাথে আলোচনা করতে চাই। বাংলাদেশের আজকের অবস্থানে বাংলাদেশের আসলে ধরেন বাংলাদেশ তো আসলে মোস্টলি গার্মেন্টস নির্ভর একটা দেশ, হ্যাঁ। এই জায়গাটাতে এই নির্ভরশীলতাটাকে আসলে ধরে রাখতে হবে, নাকি এই অর্থনীতিটাকে আরও সামনে এগিয়ে নিতে অন্য কোনো জায়গাতে আমাদের একটু টার্ন করার প্রয়োজন রয়ে গেছে? আপনি কি মনে করেন? আমি যদি বলবো যে ব্যবসা গার্মেন্টস না, সাধারণত একটা দেশের একটা যদি চালিকা শক্তি হয় তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম। আমাদের সবচেয়ে বড় খাত হচ্ছে গার্মেন্টস, দ্বিতীয় হচ্ছে প্রবাসী। কিন্তু আমরা প্রবাসীদের রেমিটেন্সটা আসলে সঠিক পথে সবসময় পাই না, সো এটা একটু হলেও ভালনারেবল থাকে। গার্মেন্টসের ক্ষেত্রে হচ্ছে আমরা গার্মেন্টসটা সাথে এখনও টেকনোলজি অ্যাড করতে পারি নাই। সো বিশাল মার্কেটের মাত্র 25% জায়গাতে আমরা গার্মেন্টস শিল্পে ইউজ করতে পারি। তৃতীয় নাম্বার খাত হচ্ছে আমাদের খাদ্য। আমরা মোস্ট অফ দ্য কিন্তু আমদানি নির্ভর, চাল ডাল আটা গম ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে আমদানি করতে হয়। কেন করতে হয়? এত উর্বর দেশ হওয়ার পরেও এই এগ্রোর সাথে টেকের কোনো ওরিয়েন্টেশন নাই। এখন আসেন ফোর্থ, আমরা যদি মনে করি যে শিক্ষা, আমরা শিক্ষা ক্ষেত্রে এখন পর্যন্ত টেক ইউজ করতে জানি না। আচ্ছা, এটা হচ্ছে অনেকে বলে যে হ্যাঁ আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, কিন্তু আপনার বাচ্চা কি শিক্ষার জন্য মোবাইল দিচ্ছেন? না, আপনি তাকে কি জন্য দিচ্ছেন? খেলা করার জন্য দিচ্ছেন। আসেন এরপরে হচ্ছে হেলথ। হেলথের ক্ষেত্রে আমাদের কোনো হেলথ রেকর্ড কম্বিনেশনস নাই। আমাদের রেগুলার ভিত্তিতে আমরা এখন পর্যন্ত প্রিভেন্টিভ মেজার্সে যেতে পারি না, কিউরেটিভ মেজার্সে আছে। কেন? টেকটাকে আমরা খুব ভালোভাবে রপ্ত এখনও করতে পারি নাই। কার কখন আসলে চেক আপের দরকার আছে, কোন সময় কোন চেক আপের দরকার আছে, কোন সময় কোন টিকা দেওয়ার দরকার আছে, এটা কিন্তু আমরা এখনও জানি না। তা এরপরে যদি আমি বলি, আসলে যে জায়গাটাতে আসতে চাচ্ছি, যে নির্ভরশীলতার যে জায়গাটা, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যদি আসতে চাই, তাহলে কোন জায়গা থেকে আমরা কোন জায়গাটাকে আমরা পিন পয়েন্ট করতে পারি? ফার্স্ট হচ্ছে খাদ্য। কারণ হচ্ছে খাদ্যের সিংহভাগ আমরা পরনির্ভর, আচ্ছা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আপনি দিন শেষে খাদ্যের পরনির্ভরতা যতক্ষণ পর্যন্ত না কমাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশ সচ্ছল হবে না। কারণ যেহেতু মোস্ট অফ দ্য রিজার্ভ মানি আবার ব্যয় হয়ে যাচ্ছে আমদানি করার কারণে। তো আপনি নির্ভরশীলতার জায়গাটা যদি কৃষিতে নিয়ে আসতে চান, তো কৃষির প্রতি তো মানুষের আসলে আগ্রহ বেশ কমে যাচ্ছে আস্তে আস্তে, বিশেষ করে কৃষকরাই অন্য পেশায় চলে যাচ্ছে অনেকগুলো কারণে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে এটাকে মূলত গার্মেন্টসের বিপরীতে দাঁড় করা একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? অল্টারনেটিভ গার্মেন্টসের অল্টারনেটিভ একটা জায়গা হিসেবে কৃষিকে কীভাবে আপনি তৈরি করবেন? আমাদের সবচেয়ে ফার্স্ট মনে করতে হবে যে আমরা আসলে এখন কোন জ্বালানি শক্তিটা ইউজ করছি। একটা সেচ পাম্প চালায় বা আমাদের কি টোটাল এগ্রোর ভিতরে কোথাও কি ফুড প্রসেসিং জোন কিভাবে হবে, হিমাগারগুলা কিভাবে হবে, কিভাবে বছরের পর বছর আমি এখন কি হচ্ছে একজন আলু দাম নিয়ে সবাই কথা বলছে, কিন্তু আলু যখন উৎপাদন হয়ে যাচ্ছে তারপরে কি স্টোর করার আমরা কোনো ব্যবস্থা করছি না। খালি আমরা চিন্তা করছি যে আলুর দাম কিভাবে পাবে। যখনই আপনি স্টোর করতে পারবেন তখন একটা আলুর ব্যবসায়ীকে কি করতে হচ্ছে, ওই সময় সকল আলু বিক্রি করতে হচ্ছে না, সে স্টোর করে রাখতে পারছে এবং ফ্র্যাগমেন্ট করে সে বিক্রি করতে পারছে। টমেটো যে উৎপাদন করছে সে কেবলমাত্র শীতেই বিক্রি করছে না, তখন সে হিমাগারে রেখে ফ্র্যাগমেন্ট পেতে বিক্রি করতে পারছে। ইভেন আমাদের দেশে সব
সবচেয়ে উল্লেখযোগ্য হারে ফুডকে কিভাবে প্রসেস করতে হয়। আমরা দেখি জাপান বা আনুষঙ্গিক যত কান্ট্রি আছে তারা বিভিন্ন জিনিসকে কিমচি আকারে বা প্রসেসড ফুড আকারে রেখে দিচ্ছে। তখন কি হচ্ছে, ফুডটা একটা সময় আমরা বলি পচনশীল, আসলে কিন্তু পচনশীল সবই, কিন্তু প্রসেস করে নিতে হবে। সেই প্রসেসের জায়গাটাতে কিন্তু আমরা অনেক দুর্বল, যেই জায়গাতে এখন পর্যন্ত টেকের কোনো এমবেডেশন নাই। আপনি যেটা বলতে চাচ্ছেন, বাংলাদেশে পোস্ট হারভেস্ট যে সমস্যাটা রয়ে গেছে, জি, এই সমস্যাটা দূর না হওয়া পর্যন্ত মূলত কৃষক এই জায়গা থেকে সঠিকভাবে মুনাফা পাবে না। না, আর যদি সে মুনাফা না পায় তাহলে সে আসলে এই জায়গাটাতে আগ্রহী হবে না। জি, তাই তো? জি। আপনি কি এইটার কোনো সলিউশন ভেবেছেন? ধরেন আপনার এখন তো কৃষক যারা তারা তাদের পেশা পরিবর্তন করতে চাচ্ছে একটাই কারণে, যে তারা এখান থেকে আসলে যে উৎপাদন খরচ সেই জায়গা থেকে তারা সেই লাভটা পাইতেছে না, হ্যাঁ, তাই না? তো তাহলে তাদের যে পরবর্তী প্রজন্ম, তারা তো কৃষিতে থাকবে না, তাদেরকে কৃষিতে আপনি কিভাবে আটকাবেন? হ্যাঁ, আমি আসলে বেসিক্যালি যে জিনিসটা চিন্তা করছি, দেখেন আমাদের দেশে এখন পর্যন্ত ধান মাড়াইটা আমরা বলি যে আমাদের অটো রাইস মিল আছে, বাট সেটা ফিল্ডে না। ধান যখন কাটছি, মাড়াই করছি, তখন পর্যন্ত কিন্তু আমাদের অটোমেশন নাই। আমরা এখন পর্যন্ত এগ্রিটেকের যে বড় বড় ইকুইপমেন্টস, যে ডাইরেক্ট বীজ বপন করবে, বীজ তুলবে, প্রসেস করবে, মানে এই বীজগুলা ভালো না সেটাকে আইডেন্টিফাই করবে, সেটা থেকে যখন ফল উৎপাদন হবে সেই ফলগুলো অটো কালেক্ট করবে এবং দিন শেষে প্যাকেজিং করতে, এখন একজন কৃষক তো এটা অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু বড় বড় গ্রুপ অফ কোম্পানিজরা যদি এগ্রিটেকের উপরে ইনভেস্ট করে, তারা কিন্তু এই ধরনের ইকুইপমেন্টস বাইরে থেকে নিয়ে আসতে পারে এবং বিদেশ থেকে এগ্রির উপরে ইনভেস্টমেন্টও দেওয়া হয়। সেগুলো যখন হবে তখন কি হবে, কৃষকের কষ্টটা লাঘব হয়ে যাবে। তৃতীয়, এইটাকে টোটাল সিস্টেমে সে কালেক্ট করার পরে সে যদি একটা হিমাগারে রাখার সুবিধা পায়, তখন তাকে এখনই বিক্রি করতে হবে, না হলে এটা পচে নষ্ট হয়ে যাবে, এই প্যারাটা কিন্তু তার মাথায় থাকবে না। সে চিন্তা করবে যে না, আমি এই জিনিসটা আস্তে আস্তে বিক্রি করতে পারবো, আজকে যেটুকু দরকার সেটুকু মার্কেটে উঠাবো, কালকে যেটুকু দরকার সেটুকু মার্কেটে উঠাবো। তাহলে কি হবে, সারা বছর খাদ্যদ্রব্যের একটা ব্যালেন্স দাম থাকবে। তার মানে বিষয়টা কি, এই জার্নিটা কি এরকম হতে পারে যে কৃষক, তারপর আপনার এখন যেটা হচ্ছে মধ্যস্বত্বভোগীদের জায়গা, সেই জায়গাটা সরে ওই জায়গাতে কোম্পানি ওরিয়েন্টেড মানুষের জায়গা হতে হবে, যার কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি সে দিতে পারবে, যেখানে ফুড প্রসেসিং এর ফ্যাসিলিটি সে দিতে পারবে, সে প্যাকেজিং এর ফ্যাসিলিটিস দিতে পারবে এবং সেটা মার্কেটে যাওয়ার জন্য আর্জেন্সি যেন না। তার মানে আমি জার্নিটা একটু বুঝি, জি জার্নিটা একটু বুঝি, সেটা হলো যে কৃষক থেকে কোল্ড স্টোরেজ থেকে চলে যাবে প্রসেসিং ফ্যাক্টরিতে, এবং এইটার সাথে একটা ইন্টার কানেকশন ডেভেলপ করতে হবে। তাইলে যেটা হবে, তাহলে এই যে মানে প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, এই যে জায়গাটা খুব সুন্দরভাবে একটা ইকোসিস্টেম তৈরি করবে। এখানে একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, কোল্ড স্টোরেজে তো অনেক ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আপনার এই কৃষকরা তাদের হাতের গোড়ায় কিভাবে কোল্ড স্টোরেজ পাবে? সব জায়গাতে তো আসলে কোল্ড স্টোরেজ ডেভেলপ করা সম্ভব না। আমরা যেটা আপনি কিভাবে চিন্তা করেন? না, আমরা যে জিনিসটা চিন্তা করতেছি, দেখেন যে কোল্ড স্টোরেজ অনেক বড় একটা প্রজেক্ট, বা এই ক্ষেত্রে আসলে আমাদের কৃষিতে টোটাল বাজেট কিন্তু অনেক বেশি, যেটা গবেষণা বা অন্য খাতে ইউজ হচ্ছে। আমরা আমাদের ওন বাজেটেই ছোট ছোট কোল্ড স্টোরেজ ফর্ম করতে পারি। জায়গা কোথায়? আড়ত কিন্তু বিশাল একটা জায়গা। আজকে আড়তের শেডের ভিতরেই যদি কোল্ড স্টোরেজ সিস্টেম করা যেত, আড়ত থেকেও ডাইরেক্ট যখনই আজকে মাল উঠাইছে মানে আজকে আমাকে টোকেন তুলতে হচ্ছে, এরকম টোকেন তোলার দরকার ছিল না। তখন যখন আমি মাল বিক্রি করার প্রয়োজন বোধ করব, তখন সেদিন টোকেন তুলব। জায়গা এবং আমি যেটা বলবো যে ইনভেস্টমেন্ট তৈরি করা, কারণ প্রত্যেকটা আড়ত কিন্তু তার ছাদ ইচ অ্যান্ড এভরিথিং তৈরি করে রাখে, আপনি যতগুলো আড়ত যাবেন সেটা। এখন দরকার হচ্ছে ফ্রেন চ্যানেল তৈরি করা। ফ্রেন চ্যানেল তৈরি করার জন্য আমরা সবসময় বলি যে বিদেশি ইনভেস্টমেন্ট, দুবাই বা আনুষঙ্গিক কান্ট্রি, লোয়ার কান্ট্রিগুলোকে কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট দিতে চায়, যেসব জায়গা থেকে ডাইরেক্ট প্রফিট আসে। মধ্যস্বত্বভোগী যদি না থাকে, একটা কোম্পানি ডাইরেক্ট প্রফিট জেনারেট করতে পারে
কোল্ড স্টোরেজ ভাড়া দেওয়ার মাধ্যমে। কৃষক এখন যে প্যানিক ওয়েতে, ধরেন এমনও কৃষক আছে যে 1 লক্ষ টাকা ইউজ করছে বা তুলতে পারছে মাত্র 1,10,000 টাকা, সে কি হচ্ছে ডিমোটিভেটেড হচ্ছে, সামনের বছর এই জিনিসটা করছে না। যেমন আলু এই 2 বছর উৎপাদন করার কারণে আলুর দাম ভালো পাচ্ছে না, দেখেন ওই কৃষক কিন্তু দেখবেন সামনে আলু তৈরি করবে না, কিন্তু আলুর ডিমান্ড কিন্তু ঠিকই আছে। আমরা এই কয়েকদিন আগেও 60 টাকা কেজি আলু খাইছি। আমি খুব মানে আসলে অনুপ্রাণিত হচ্ছি এবং আপনার সাথে কথা বলতে গিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন ধরেন একটা গ্রামে কিংবা 5টা গ্রামে 5,000 কৃষক আছে, জি 500 কৃষক আছে। জি এই কৃষকরা মিলে সবাই মিলে একটা সমবায় ফর্ম করলো, কথার কথা। জি এই কৃষক এবং এখানে তাদের তাদের একটা অবজেক্টিভ থাকলো, অবজেক্টিভ দেওয়া হলো যে ঠিক আছে এখানে একজন উদ্যোক্তা, গভর্নমেন্ট, এনজিও এবং কৃষক, এই চতুর্মুখী একটা ইনভেস্টমেন্ট যাবে কৃষকদের কাছ থেকে। এই সমবায় থেকে একটা ইনভেস্টমেন্ট আসবে, একজন উদ্যোক্তা এখানে ইনভেস্ট করবে, গভর্নমেন্ট একটা ইনভেস্ট করবে, করে ওই 5 গ্রাম মিলাই একটা ছোট কোল্ড স্টোরেজ ডেভেলপ করবে। হ্যাঁ, তাহলে কি হবে, যখন ওই এলাকাতে যখন কোনো পটল উৎপাদন হবে, কোনো আপনার ওই যে টমেটো উৎপাদন হবে, যখন আলু উৎপাদন হবে, সে যেন আপনার এই পণ্যটাকে সাথে সাথে বিক্রি করে না দিতে হয়, সে কোল্ড স্টোরেজে রাখবে কিংবা তারা কোল্ড স্টোরেজে রাখবে এবং যখন একটা ভালো দাম মূল্য পাবে তখন সে সেটা সেল করবে। ইমিডিয়েট আর্জেন্সি সেলিং এর কারণে কিন্তু কৃষক মূল্য পায় না। যখন মাঠ থেকে ফসল উঠে তখন দেখবেন মাঠের, আমরা বলি না যে পেঁয়াজের দাম কমে যাবে নতুন পেঁয়াজ উঠলে, কারণ ওই সময় ম্যাসিভ লেভেলে পেঁয়াজ ঢুকে পচে যায়, এই ভয়ে কৃষকরা পেঁয়াজটা স্বল্প মূল্যে বিক্রি করে দিতে চায়। এবং বছরের একটা নির্দিষ্ট সময় আমরা পেঁয়াজ কম দামে পাই, আর বাকি সময়টা অনেক হাই প্রাইসে পাই। আমরা এইটাকে যদি একদম সমান একটা অ্যাভারেজ প্রাইসে সারা বছর পেতে চাই, অবশ্যই কোল্ড স্টোরেজ ফর্ম করতে হবে, এবং যখন যেটুকু দরকার আছে ততক্ষণ সেটুকু নিয়ে আপনি দেখবেন প্রত্যেকটা বাজার, যেমন কারণ বাজার বলেন, তেমন হচ্ছে গাবতলীর বাজার বলেন, বা বড় যেই বাজারগুলোতে, প্রত্যেকটা গাজীপুরের বাজার বলেন, প্রতি রাতে যে সবজি নষ্ট হয় সেটা দিয়ে সারা বছরের খাওয়া চলে যাবে। আপনার এই কথার উপরে মানে কথা শুনে যেটা মনে হচ্ছে, মানে একটা বিষয় মাথায় আসলো, বাংলাদেশে পোস্ট হারভেস্ট লস কিন্তু 40 to 50%। জি, তাহলে আপনি যদি এই জায়গাটাকে মিটিগেট করতে পারেন, এটা অন্তত 10%ও যদি নামিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে কৃষকের কাছে কিন্তু ডাইরেক্ট যাবে। হ্যাঁ, এটা সুবিধাটা যাবে। এবং আমাদের যে ধরেন আপনার ওই যে কি বলবো, আমরা যে ধরেন বাইরে থেকে খাদ্য আমদানি করতে হচ্ছে, সেই জায়গাটা আমাদের থাকলো না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন ফসলটাকে ডাইরেক্ট ঢাকা আনছি, আমার আড়তে উঠে আমার ফসল একটা জায়গা থেকে ফসল এসে ঢাকা পর্যন্ত আসতে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেতে মিনিমাম 7 days লস হয়, কারণ আড়তে প্রাইস উঠে বা না উঠে এসে। আপনি খেয়াল করে দেখবেন যে একটা যদি 60 থেকে 70 টন জিনিস আপনি বিক্রি করতে আসেন, তার ভিতরে 30% পচে যায়, কারণ প্যাকেজিং এর কারণ প্যাকেজিং এর বুদ্ধিটা আমাদের নাই। আমরা কি করি, টোটাল পলিপ্যাক করে ফেলি, যার কারণে টেস্টও নষ্ট হয়, সাথে যেটা হয় পচনশীল দ্রব্য তাড়াতাড়ি পচে যায়। সো হিটটা কিভাবে কমানো যায়, প্যাকেজিংটা আসলে কি মডেলে করতে হবে, পরিবহন সেক্টরে আমাদের সব পরিবহন হচ্ছে পিকআপের মাধ্যমে, আমরা জানি যে পিকআপের মাধ্যমে ক্রেটের মাধ্যমে। যেমন আম কিন্তু এত বছর আগে যেটা আমরা দেখতাম যে আম কিন্তু আগে ঢাকাতে ঝুড়ি আকারে আসতো, এখন সেটা কিন্তু ক্রেট আকারে আসে, কেন না, তো পচে কম এবং ধাক্কা কম খায়, কারণ আম যেই জায়গায় ধাক্কা খায় সেটা পচে যায়। সো প্যাকেজিং, পরিবহন এবং মানে পোস্ট হারভেস্টের যত জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর প্রত্যেকটা চেইন যদি ধরে ধরে চেঞ্জ করা হয়, ওই জায়গা থেকে কিন্তু আর্নিং অনেক বাড়বে। আপনি মানে ইকোনমিক ইসে দেখেন, ভারত পেঁয়াজ দিচ্ছে, উমোকে গম দিচ্ছে, চায়না থেকে গম কিনা হচ্ছে বা আনুষঙ্গিক যারা হচ্ছে, তাদের প্যাকেজিং সিস্টেমটা আসলে কি? আপনাকে আমি একটা মানে থিঙ্ক দিই, জি, চিন্তার জায়গা দিই। দেখেন, শুধুমাত্র চিন্তার
একটা চিন্তাকে বাস্তবায়ন করে, একটা কনসেপ্ট বাস্তবায়ন করে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া নিয়ে যাওয়া যায়। যায় একটা দেশকে। আমি যে কমিউনিটির কথা, ডেভেলপমেন্টের কথা বললাম, আপনি কমিউনিটিটা যদি সত্যিকার অর্থে ডেভেলপ করতে পারেন, এটা হতে পারে একটি গ্রাম, একটি বৃহত্তর কৃষি খামার, এরকম একটা জায়গা। জি, তাহলে ওই গ্রামে ধরেন 100টা পরিবার আছে, 100টা পরিবারের কে দিয়ে আপনি গরু, মানে আপনি এখান থেকে চলে যান গবাদি পশুতে। আমাদের দেশে এই জায়গাটাতে আসলে একটা বিপ্লব ঘটাইছে, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাইলে আপনি যদি এরকম কিন্তু কস্টটাকে আপনি কমায় আনতে পারতেছেন না। কস্টটাকে কমায় আনতে হবে হলে কি করতে হবে আপনাকে? আপনাকে এই যে একটি গ্রাম, একটি বৃহত্তর কৃষি প্রকল্প, খামার বলতেছি, এখানে আপনি এই প্রত্যেকে ফ্যামিলিকে উঠোনে একটা করে গরু দিয়ে দেন। নার্সিং করবে কে? ওই পরিবারের গৃহিণী যিনি। আপনার ঘাস আসবে মানে গরুর খাবার আসবে কোত্থেকে? সমবায় ভিত্তিতে তারা চাষাবাদ করবে, তারা আপনার এই যে ঘাস চাষ করবে। তখন দেখবেন আপনার এই যে যেহেতু ওখান থেকে তারা নিজেরা পালতেছে, তাহলে ওখান থেকে কিছুটা হলেও শ্রম এখানে তারা মানে অপব্যয় করতেছে না, নিজের শ্রম দিয়ে গরু পালন করতেছে। এবং এই যে তারপরে যখন অনেকগুলো মানুষ একসাথে মিলে এই যে ঘাস উৎপাদন করছে, তারপর সেটা গরুকে খাওয়াচ্ছে, এইসব জায়গাতে যখন খরচটা কিছুটা কমে যাবে, তখন কিন্তু আপনি আলটিমেটলি এই গরুর মাংসের দাম কিছুটা হলেও কমার জায়গা তৈরি হতে পারে। এবং একই সাথে আপনি 100টা পরিবারের যখন গৃহিণী ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত থাকবে কাজে, তাদের ওমেন এম্পাওয়ারমেন্ট যখন ডেভেলপ করবে, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে তাদের মানে লাইভলিহুড ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে। আসলে আমরা কিন্তু অনেক ভাবনা জায়গায় যেতে পারি, অনেক কিছু করার আছে, চিন্তা করার আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করে একটা জায়গায় নেওয়ার বিষয় রয়ে গেছে। আমরা কৃষি নিয়ে এই আলোচনাটা অব্যাহত রাখবো। জি। আর আজকে আসলে আর কৃষি নিয়ে আমরা আলোচনা না করি, আর আমরা আসলে কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। এখন আমি আপনার কোর যে প্রফেশন, যে জায়গাটা নিয়ে আপনি কাজ করছেন, প্রফেশন বললে ভুল হবে, এটা হলো যে সোসাইটিকে যে ইম্প্যাক্ট তৈরি করার জন্য কাজ করছেন, সেই জায়গাটা একটু বুঝতে চাই, সেই জায়গাটা একটু জানতে চাই। আপনি ফ্রিল্যান্সিংয়ে যে জায়গাটা নিয়ে কাজ করছেন, এই যে মানুষের যে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করছেন, এইটা নিয়ে আপনি বলতে বলতে, আলোচনাটা করতে করতে আমরা আজকের এডিটর স্টকের আপনার সাথে যে কথোপকথন, এই জায়গাটাকে একটু শেষ করতে চাই। মানে শেষ বলবো না, আমরা আলোচনাটা শুরু করলাম, ধারাবাহিকভাবে চলতে থাকবে, কিন্তু আজকের দিনের জন্যে আমরা একটু মানে দর্শকের কাছে বিদায় নিতে চাইব। তার আগে আমরা জানতে চাই যে আপনার যে ইম্প্যাক্টফুল যে কাজগুলা, তো আপনি অনুমতি দিলে আমি একটু দর্শকের কাছে বিদায় নিয়ে নিই, জি, তারপর আপনার আলোচনা শুরু করব। ইনশাআল্লাহ। দর্শক, আলোচনা তো শেষ হবার নয়, কারণ আমি এমন একজন মানুষের সাথে আলোচনা করছি যার পদচারণা, যার চিন্তার জায়গাটা অনেক ব্যাপক। আমরা আসলে তার সাথে কোনো না কোনো বিষয় নিয়ে কখনো না কখনো কথা বলতেই চাই। তো আজকের মতো আমরা এডিটর স্টক থেকে বিদায় নিতে চাচ্ছি দর্শক। এবং যদি আপনাদের কাছে আমাদের আলোচনা ভালো লাগে, কিংবা মনে হয় যে না, এই আলোচনাগুলো আসলে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, দেশের জন্য প্রয়োজনীয় আলোচনা, তাহলে আমরা আলোচনাটা অব্যাহত রাখতে চাই। দর্শক, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং নিশ্চয়ই আবার আগামীতে আপনাদের সাথে কথা হবে। আমি ফিরে যেতে চাইব তানজিবা রহমানের কাছে, এবং ওনার যে কাজগুলা ইয়াং ফোর্সকে ডেভেলপমেন্টের জন্য করছেন, সেই গল্পটা আমরা শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ফ্রিল্যান্সিং একটা এমন ক্ষেত্র যেটা আপনাকে বাইরের বিশ্বের সাথে পরিচয় তৈরি করছে, এবং আপনি কিন্তু দিন শেষে রেমিটেন্স আর্ন করছেন। এতটুকু বলার আছে যে এই সেক্টরটার জন্য আসলে আপনার তৈরি হওয়ার জায়গাটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, দ্বিতীয় হচ্ছে আইডিওলজি প্র্যাকটিসিংয়ের জায়গাটা, এবং তৃতীয় হচ্ছে কনফিডেন্স লেভেলটা।
সবসময় মনে রাখতে হবে যে ওভার কনফিডেন্স না, একটা এমন কনফিডেন্স লেভেল যে কনফিডেন্স লেভেলের মাধ্যমে আপনি কাজটা ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারছেন কিনা এটা। তৃতীয় 4 নাম্বার যে জায়গাটা আমি চিন্তা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা দেশীয় ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যে জায়গাটাকে সবসময় নারিশমেন্টের জায়গাতে আনতে চাই সেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার আসলে টাইম ম্যানেজমেন্টে খুব বেশি পারদর্শী না, সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাজ জমা হচ্ছে না। এবং 5 নাম্বার জায়গাতে বলবো যে সকল সময় আপগ্রেডেশন, কারণ আপনি যেই জায়গাটাতে কাজ করছেন সেই জায়গাটা অবশ্যই ওয়ার্ল্ডের অ্যাডভান্স স্কিলের সাথে। সুতরাং আপনি যখন পর্যন্ত নিজেকে ট্রেন করছেন না অ্যাডভান্স স্কিলের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তৈরি হচ্ছেন না। কারণ যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার থেকে আমার কথা হচ্ছে যেটাকে ক্যারিয়ার সাস্টেনেবল। আমার যেটা টার্গেট ছিল যে ফ্রিল্যান্সিং একটা এমন ক্ষেত্র হবে যেখানে তরুণ পিপলরা সব সময় আপগ্রেডেড জিনিস দেখতে থাকবে এবং ওটার সাথে নিজের অ্যাডাপ্টেবিলিটি তৈরি করবে। তাহলে যেটা হবে যে কখনো একটা আছে না যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে লিথার্জি চলে আসছে, কাজ করতে বিরক্ত হচ্ছি, এই জায়গাটা তৈরি হবে না। নতুন নতুন কাজ, নতুন নতুন সময়। ওয়ার্ল্ড ওয়াইড কি এখন ফ্রিল্যান্সিংটা একটু প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে? আসলে ওয়ার্ল্ডের বৈষয়িক আনুষঙ্গিক সকল বিষয়ে আমরা কিন্তু সব কিছুতেই ক্ষতিগ্রস্ত। ফ্রিল্যান্সিং সেক্টরের ক্ষেত্রেও সবাই আসলে একটু চাচ্ছে এই সময়টাকে অল্প বিস্তর চলে ফিরে যেভাবে চালিয়ে মানে বাজেটের মধ্যে চালিয়ে পার করে যাওয়া। কারণ সামনে কি হতে যাচ্ছে বা কি হবে এটা নিয়ে কিন্তু সবাই শঙ্কাতে আছে। সো তারপরেও এটা বলবো যে রিজিক দানার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি ভালো কিছু করবেন, ভালো চেষ্টা করবেন, অবশ্যই আপনার কাছে সেটা ফলশ্রুতিতে ব্যাক করবে এবং নিজেকে আপ টু ডেট রাখবেন। এটাই হচ্ছে আমার তরুণ সমাজের জন্য বলা। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি আপনার এই সেক্টরের ভবিষ্যৎটা কি, কোথায়? এই কি মনে সেক্টরের করেন? ভবিষ্যৎটা খুবই ভালো, কারণ আমাদের ইয়াং জেনারেশনরা এখন কিন্তু চ্যালেঞ্জমুখী হয়েছে, এটুকু বলবো। এবং আমি এটুকু বলবো যে আরেকটু নারিশমেন্ট দরকার। যে যে সাবজেক্টে কাজ করছে, পড়ালেখা করেছেন সেই সাবজেক্টের উপরে ফ্রিল্যান্সিং করতে পারলে আমরা হয়তো আরও এগিয়ে যাব। তো আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে, এবং দর্শকের সাথে তো অলরেডি কথা বলে ফেলেছি। তো আমরা আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে, নিশ্চয়ই কখনো কখনো আবার কথা বলবো। জি, আর ধন্যবাদ আমিও আপনাকে জানাচ্ছি এডিটর স্টকের এত সুন্দর আয়োজনের জন্য। কথা হবে ইনশাল্লাহ।